রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যে শেখ পরিবারের শাসনে বিরোধী দল বছরের পর বছর কোণঠাসা হয়েছিল, আজ সেই শেখ পরিবারের এক সদস্যের হাতেই দেশের তথ্য মন্ত্রণালয় সঁপে দিলেন তারেক রহমান। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হাসিনার নিকটাত্মীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। কিন্তু গল্পটা শুধু একজোট শরীককে মন্ত্রী বানানোর সাধারণ ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ও চমকে দেওয়ার মতো রাজনৈতিক চাল। ভাবুন তো একবার, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়কে দিয়েই এবার শেখ হাসিনা ও তার দলের সমস্ত অতীত কুকর্ম, সেন্সরশিপ এবং গোপন ফাইলের হিসাব নিকাশ বিশ্ব দরবারে তুলে ধরা হবে। যে তথ্যের কলম দিয়ে এতদিন একতরফা শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল, আজ সেই মন্ত্রণালয়ের শীর্ষ চেয়ারে বসে একই রক্ত জবাবদিহি চাইবে শেখ পরিবারের শাসনের। প্রশ্ন এখন একটাই, এটি কি তারেক রহমানের এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক পলিটিক্যাল মুভ, নাকি নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের উপর অতিরিক্ত ভরসা করে বিপদ ডেকে আনা? উত্তর জানতে হলে দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত, কারণ আজকের ভিডিওতে এমন কিছু সত্য উন্মোচন করা হবে যা শুনলে আপনার পিলে চমকে যাবে। আন্দালিব রহমান পার্থ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্পষ্টভাষী এক ব্যারিস্টার, যিনি বিভিন্ন টকশোতে দুর্দান্ত যুক্তি আর বাকপটুতা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতেন। কিন্তু ক্ষমতার এই নতুন রাজনীতিতে পার্থের আসল পরিচয় অন্য জায়গায় গিয়ে ঠেকেছে। একটু স্পষ্ট করে হিসাব মেলানো যাক, কারণ এই সম্পর্কের ছক না বুঝলে তারেক রহমানের এই চাল আপনি বুঝতে পারবেন না। প্রথমত, পার্থের মা হলেন শেখ রেবা রহমান। তিনি শেখ মুজিবুর রহমানের সরাসরি ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের আপন বোন। দ্বিতীয়ত, পার্থ নিজেও বিয়ে করেছেন শেখ পরিবারে। পার্থের স্ত্রী হলেন শেখ শাইরা শারমিন। তিনি সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আবার শেখ হাসিনার আপন চাচাতো ভাই। তাহলে সম্পর্কটা দাঁড়ালো কোথায়? সহজ বাংলায়, শেখ হাসিনা সম্পর্ক অনুযায়ী ব্যারিস্টার পার্থের ফুফাতো বোন। আবার অন্যদিক থেকে আপন ফুপু শাশুড়ি। রক্তে ও গভীর পারিবারিক পরিচয়ে শেখ পরিবারের এতটা গভীরে অবস্থান করেও পার্থ আজ নতুন সরকারের মন্ত্রিসভার সবচেয়ে সংবেদনশীল দপ্তরের শীর্ষে। মজার বিষয় হলো, পার্থকে এমন একটি দপ্তর দেওয়া হয়েছে যা সরাসরি বাক স্বাধীনতা, ইন্টারনেট এবং গণমাধ্যমের নিয়ন্ত্রণ পরিচালনা করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত 1.5 দশক ধরে দেশে কোন খবর প্রচারিত হবে, কোন সংবাদপত্র কিভাবে চলবে, কোন ইউটিউবার সত্য বলতে পারবে আর কোন অ্যাকাউন্ট ব্লক থাকবে, সবকিছুই আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হতো। আর সেই বিশাল নিয়ন্ত্রণ কক্ষের সর্বোচ্চ কমান্ডারে আজ বসেছেন শেখ পরিবারের জামাই পার্থ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু কেবল সরকারি বিজ্ঞাপন দেওয়া বা খবর সেন্সর করার সাধারণ দপ্তর নয়, এটি মূলত রাষ্ট্রের ন্যারেটিভ ও প্রেস্টিজ নিয়ন্ত্রণের আসল পাওয়ার হাউস। একটি নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের ভাবমূর্তি, নীতি এবং আগের সরকারের অপশাসনের হিসাব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে কিভাবে উপস্থাপিত হবে তার মূল চাবিকাঠি থাকে এই মন্ত্রণালয়ের কাছে। সংবাদ মাধ্যম পরিচালনা, ডিজিটাল স্পেসের নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে এই মন্ত্রণালয় প্রত্যক্ষ ভূমিকা রাখে। তাই পার্থকে এই পদে বসানোর অর্থ হলো নতুন সরকারের রাজনৈতিক বয়ান বা গল্প তৈরি করার দায়িত্ব সবচেয়ে ধারালো ও আধুনিক বক্তার হাতে তুলে দেওয়া। এটি সাধারণ কোনো দপ্তর বন্টন নয়, বরং নতুন সরকারের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য তৈরি করা সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। দায়িত্ব নেওয়ার পরপরই পার্থ যে প্রথম বক্তব্যটি দিয়েছেন, সেটি বুঝিয়ে দেয় ক্ষমতার সমীকরণ কত দূর গড়িয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তোলা হয়নি, আর যেসব খবর ডালপালা মেলেছে তা স্রেফ গুজব। চিন্তা করুন, শেখ হাসিনার নিজের আত্মীয় যখন তথ্যমন্ত্রী চেয়ারে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন এবং পুরনো সেন্সরশিপ ব্যবস্থার বদল চান, তখন পুরো রাজনৈতিক মহলে কেমন প্রতিক্রিয়া তৈরি হয়। এটি যেন রাজনীতির মঞ্চে ইতিহাসের এক চরম পরিহাস। প্রশ্ন হলো, তারেক রহমান কেন এই বড় সিদ্ধান্তটি নিলেন? শেখ হাসিনার এত ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও কেন তাকেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচার ও তথ্যযন্ত্রের দায়িত্ব দেওয়া হলো? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে 4টি সুদূরপ্রসারী কৌশল দেখতে পাচ্ছেন। পার্থকে তথ্যমন্ত্রী করার মাধ্যমে বিশ্ব দরবারে একটি স্পষ্ট বার্তা দেওয়া যে তারেক রহমানের সরকারে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং মেধা ও অবস্থান দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শেখ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও যিনি বিগত দিনে রাজপথে ও টকশোতে সোচ্চার ছিলেন, তাকে মূল ধারায় এনে ইনক্লুসিভ রাজনীতির উদাহরণ তৈরি করা হয়েছে। তাছাড়া তরুণ প্রজন্মের সাপোর্ট ধরে রাখার জন্য পার্থ কার্যকর হবে। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে তার বিপুল পরিচিতি রয়েছে। তথ্য মন্ত্রণালয়ে একজন অক্সফোর্ড গ্রাজুয়েটকে বসিয়ে এআই প্রযুক্তি এবং স্বাধীন ক্রিয়েটরদের প্রসারের কথা বলে দেশের তরুণ সমাজকে সরকারের পক্ষে নিয়ে আসাও তারেক রহমানের একটি কৌশল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজনীতিতে শত্রুর বলয় ভাঙতে বা অতীত শাসন ব্যবস্থার অসঙ্গতি তুলে ধরতে সেই বলয়েরই কাছের মানুষকে ঢাল বানানোর সবচেয়ে কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল। শেখ হাসিনার শাসনের জবাব দিতে পার্থের মতো বাকপটু ব্যক্তিত্বকে সামনে রেখে এক বড় রাজনৈতিক চাল চালতে চেয়েছেন তারেক রহমান। আর সবশেষে বলতে হয়, আন্দালিব রহমান পার্থ কেবল একজোট শরিকের প্রধান নন, তার রাজনীতি ও চিন্তাধারার নিজস্ব ইতিহাস রয়েছে। জোটের অংশ হলেও তিনি সবসময় বিএনপির সব সিদ্ধান্তের সঙ্গে অন্ধভাবে সহমত পোষণ করেননি। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বা স্ট্র্যাটেজিক পদক্ষেপে তিনি নিজের অবস্থান স্পষ্ট রেখে একাধিকবার জোটের সাধারণ কৌশলের বাইরে কথা বলেছেন। ফলে প্রশ্ন জাগে, শুধুমাত্র শেখ পরিবারের রক্ত হওয়ার কারণে কি তাকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো, নাকি তার ব্যক্তিগত নীতি, স্বতন্ত্র রাজনৈতিক ভাবমূর্তি ও প্রজ্ঞাই প্রধান কারণ? তারেক রহমান মূলত একজন স্বাধীন চেতা, বাকপটু ও সুশীল সমাজে গ্রহণযোগ্য মুখকে ক্যাবিনেট এনে প্রমাণ করতে চেয়েছেন যে এটি কোনো অন্ধ অনুগতদের সরকার নয়। জোটের ভেতর থেকেও যিনি ভিন্ন মত প্রকাশের সাহস রাখেন, তাকেই দেশের মিডিয়া ও তথ্যের অভিভাবক বানিয়ে তারা নিজেদের বহুমাত্রিক রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যা পুরো মাস্টার স্ট্রোক থিওরিকে আরো গভীরে নিয়ে যায়। তবে ব্যারিস্টার আন্দালিব পার্থের জন্য এই পদটি মসৃণ নয়। টকশো টেবিলে দাঁড়িয়ে সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলা এক কথা, আর সরকারের ভেতরে বসে আমলাতান্ত্রিক ফাইল সই করা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা।
পার্থ এতদিন ডিজিটাল স্বাধীনতা ও বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। আজ কোন ইউটিউবারের ভিডিও থাকবে, ইন্টারনেটে তথ্যের প্রবাহ কতটা মুক্ত থাকবে, কিংবা গণমাধ্যমের আইনি কাঠামো কেমন হবে, তার সিদ্ধান্ত নিতে হবে পার্থের নিজের কলম দিয়ে। জনমনে প্রশ্ন, মন্ত্রী সাহেব কি পুরনো প্রশাসনিক কাঠামোর ভেতরেই আটকে যাবেন, নাকি তথ্য মন্ত্রণালয়কে সত্যিকারের বিশ্বমানে নিয়ে যেতে পারবেন? নিজের পারিবারিক পরিচয় ও রাজনৈতিক দায়িত্বের ভারসাম্য বজায় রেখে নতুন যুগে পা রাখতে কি সফল হবেন পার্থ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যারিস্টার পার্থের পারিবারিক পরিচয় তার জন্য যত বড় শক্তি, ঠিক ততটাই বড় রাজনৈতিক দুর্বলতা। শেখ পরিবারের এত নিকটাত্মীয় হয়ে তিনি যখন তথ্য মন্ত্রণালয়ের প্রধান, তখন ভবিষ্যতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে বিরোধীরা সহজেই তার নিরপেক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন তুলবে। যদি তিনি সাবেক সরকারের কোনো বিষয় আড়াল করতে চান, তবে অভিযোগ উঠবে রক্তের টানে তিনি স্বজনপ্রীতি করছেন। আবার উল্টো দিকে তিনি যদি আওয়ামী লীগ বা শেখ পরিবারের শাসনের বিরুদ্ধে চরম শক্ত অবস্থান নেন, তবে বিরোধীরা প্রচার করবে যে পারিবারিক শত্রুতা মেটাতে তিনি আওয়ামী লীগের সমালোচনা করছেন। আদর্শিক কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা হবে। অর্থাৎ এই একটি জায়গায় নিরপেক্ষ থাকা এবং নিরপেক্ষতা প্রমাণ করাই হবে পার্থের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় দ্বিমুখী ঝুঁকি ও কঠিন পরীক্ষা। টকশোর জনপ্রিয় বক্তা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই নতুন রাজনৈতিক যাত্রা দেশের শাসন ব্যবস্থায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত পার্থের সাফল্য নির্ভর করবে তিনি কার আত্মীয় সেটির উপর নয়, বরং ক্ষমতায় বসে তিনি কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত করেন এবং সরকারের ভুলের বিরুদ্ধেও একইভাবে কথা বলার সাহস দেখান কিনা তার উপর। শেখ হাসিনার আত্মীয়কে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিচালনা করানোর এই সিদ্ধান্ত কি তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক চাল হিসেবে প্রমাণিত হবে? এ বিষয়ে আপনার মতামত কি? ব্যারিস্টার পার্থ কি তথ্যমন্ত্রী হিসেবে সফল হবেন? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য লিখে জানান। আর এমন বিশ্লেষণী ভিডিও দেখতে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে